আরে বেটা রাগ তোর এসব ফ্যামিলি কার্ড টার্ড এই জাতীয় কথা বলছে না। তাহলে এই আরে বেটা রাগ তোর ফ্যামিলি কার্ড কাকে মিন করছে, কেন মিন করছে? মনের জ্বালা, ক্ষোভ, মনের জ্বালার থেকে, ক্ষোভ থেকে ওরা তো ভাবছে ওরাই সরকার গঠন করে ফেলছে। ডক্টর ইউনূসের সরকার যেভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছিল, যেভাবে তাদেরকে আসন দিয়েছিল, তাদেরকে যেভাবে মেনটেন করেছে, তারা তো অনেকটা সরকারের থেকেই ইলেকশন করেছে। আর এইবার এই ঘোড়ার আগে গাড়ি যুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ আগে গণভোট করে ঠিক করে দেওয়া হয়েছে নির্বাচিত সংসদ কিভাবে কাজ করবে। এখানে ইন্টেনশনগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। ইন্টেনশন হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, যারা দীর্ঘকাল ধরে রাজনীতি করে আসছে, প্রজন্ম পরম্পরায় যাদের রাজনীতি করে আসছে, তাদের হাত পায়ে শেকল পরিয়ে দিতে হবে। দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়েছে মাত্র 6 দিন। সংসদীয় গণতন্ত্রে যেখানে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের কথা, সেখানে অধিবেশন চলাকালীনই বিরোধী দলগুলো রাজপথে নামার ঘোষণা দিয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তাদের মূল দাবি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় অনুযায়ী সংবিধানের আমূল সংস্কার। বিরোধী জোটের অভিযোগ, সরকার সংসদে একগুঁয়েমি আচরণ করছে এবং জনগণের ম্যান্ডেটকে উপেক্ষা করছে। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন, গণভোটের প্রস্তাব যারা দিয়েছিলেন তারাই এখন ফলাফল বাস্তবায়নে গড়িমসি করছে। জুলাই সনদ, গণভোটের রায়, সংবিধান সংস্কার, এই 3টি ইস্যু এখন রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে। প্রশ্ন উঠছে, সংসদ কি তার ভূমিকা রাখতে ব্যর্থ, নাকি রাজপথে এখন হয়ে উঠছে বিরোধী দলের শেষ ভরসা? এই টানাপোড়েনের রাজনীতিতে দেশ কোন দিকে যাচ্ছে, সমঝোতা না সংঘাত? সংসদ ও রাজপথ, এই শিরোনামে আজ আমরা আলোচনা করব। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সংসদ সদস্য ও সহসম্পাদক বিএনপি। সেই সঙ্গে আরো আছেন মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। সংসদ শুরু হওয়ার মাত্র 1 সপ্তাহের মাথায় বিরোধী দলগুলোর রাজপথে নামার ঘোষণা কি সরকারের সাথে আলোচনার পথ বন্ধ হয়ে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে? সরকারের সাথে আলোচনার পথ তো বন্ধ করছেই, এটা করে পাশাপাশি তারা কিন্তু দেশে একটা সমস্যা সৃষ্টি করার জন্য পায়তারা করছে। কারণ রাজপথে যাওয়ার মতো এমন কিছু ঘটে নেই। তারা যে ইস্যুতে আজকে রাজপথে যেতে বলছে জুলাই সনদ, জুলাই সনদের প্রতিটি অক্ষর বিএনপি পাশ করতে রাজি। কারণ জুলাই আন্দোলনটা তো এককভাবে জামাত তো করেই নেই। এই আন্দোলনটাতে ত্যাগ বা আন্দোলন, এই জুলাই আন্দোলনের সেই শিশুকাল থেকে 16 বছর ধরে বিএনপি তো করে আসছে। বিরোধী দল এখনকার অভিযোগ করছে যে জুলাই সনদ বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। এটাই তো তাদের একটা তালবাহানা, তাদের একটা দেশে অশান্ত পরিবেশ সৃষ্টি করে পায় তারা। কারণ বিএনপি তো বলছে যে আমরা সংবিধানের আলোকে, আইনের ভিত্তিতে আমরা এই জুলাই সনদ বাস্তবায়ন করব। বিরোধী দলের সাথে বিএনপির তেমন কোনো পার্থক্য নেই, মানে শুধু বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, কোন পথে গিয়ে আমরা বাস্তবায়নটা করব। বিরোধী দল কি দেশকে অশান্ত করতে চাইছে নাকি সরকারকে চাপে ফেলতে চাইছে? সরকারকে চাপে ফেলে দেশকে অশান্ত করতে চায়, দেশে একটা মৌলবাদী পরিস্থিতি সৃষ্টি করতে চায়। তারা অশান্তি করে তারা মনে করছে ফায়দা আনবে। তারা তো সরকারে চলে গেছে এমন একটা ভাব করছে, ডক্টর ইউনূসের কাঁধে বসে তারা ইলেকশন করছে। তারা মনে করছে তারাই সরকার গঠন করে ফেলেছে। তো এখন তো তাদের হাতে কোনো ইস্যু নাই, একটা ইস্যু সৃষ্টি করার জন্য এটা করছে। কারণ যদি দুটা সরকারি দল, বিরোধী দল যদি দুইটা ভিন্ন রাস্তায় থাকতো, দুই পিঠে থাকতো, তাহলে একটা কথা ছিল যে সরকার দল যদি বলতো যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব না, আর বিরোধী দল যদি বলে যে আমরা করব, তাহলে একটা সংঘাতের প্রশ্ন আসতো। কিন্তু এখন তো বিএনপি বা সরকার দল তো এটা বলে নাই। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সদিচ্ছা থাকার পরেও তাহলে সংকট কেন? সংকটটা হলো তাদের যে মনের ভিতরে যে কষ্ট, আমরা সরকারে যেতে পারলাম না, বসতে পারলাম না। আপনি শুনেন না, এই যে বিরোধী দলের নেতা জামাত ইসলামের মানে আমির, সে বলল না, আরে বেটা রাগ তোর এসব ফ্যামিলি কার্ড টার্ড,
এই জাতীয় কথাও বলছে না। তাহলে এই আরে বেটা রাগ তোর ফ্যামিলি কাকে মিন করছে, কেন মিন করছে? মনের জ্বালা, ক্ষোভ, মনের জ্বালার থেকে, ক্ষোভ থেকে ওরা তো ভাবছে ওরাই সরকার গঠন করে ফেলছে। ডক্টর ইউনূসের সরকার যেভাবে তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছিল, যেভাবে তাদেরকে আসন দিয়েছিল, তাদেরকে যেভাবে মেনটেন করেছে, তারা তো অনেকটা সরকারের থেকেই ইলেকশন করেছে। আপনি বলছেন তারা সরকারি থেকে ইলেকশন করেছে, তারা আবার অভিযোগ করছে নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ফলাফল গণনায়। এটা তারা এমনি হয়তো বাদকাবাদ বলেছে, ওটা ওইভাবে তারা ওইভাবে বলতে পারে না, পারেনি, বলেনি, ওইভাবে বলেনি। বললে তো পার্লামেন্টও বলতে পারতো বা কোথাও বলতো, ওইভাবে না, হয়তো হালকা মনের ব্যথা থেকে বলছে আর কি, ক্ষোভ থেকে। কারণ অনেক টাকা খরচ করেছে, অনেক কিছু করেছে, এবং এইবারই তাদের স্বর্ণযুগ ছিল। এটা সরকারের পিঠে বসে তারা ইলেকশন করতেছিল। এরকম দিন তো আর সামনে আসবে না। ডে বাই ডে তাদের এখন মানে কমবে। 303 আসনে চলে যাওয়ার সম্ভাবনা আছে আগামী ইলেকশনে তাদের। কারণ এখন তো যারা ভোট দিয়েছে তারা অনুতপ্ত যে কোথায় দিলাম। কিন্তু এখন আমরা যে দেখছি যে সংবিধান সংশোধন না সংস্কার, সেটি নিয়ে মূল সংকট। সরকারের ক্ষেত্রে সংবিধান সংস্কারে আপত্তি কেন? না, সংস্কারে যাব কেন? সংস্কার তো ওইভাবে সংবিধান সংশোধন, এটাও সংবিধানের অ্যালাউ করে, এটাও সংবিধানের আলোকে হচ্ছে। একটা দেশ, পৃথিবীর কোনো দেশে সংবিধান ছাড়া চলতে পারে না। কিন্তু বিএনপি একদিকে বলছে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, আবার বলছে যে সংবিধান সংশোধন করবে। কিন্তু সংবিধানের যে কাঠামোগত পরিবর্তনগুলো জুলাই সনদে বলা হয়েছে, সেগুলো আসলে সংস্কার ছাড়া কিভাবে সম্ভব? সংশোধন করেই সম্ভব। যদি সংশোধন করতে হয় সেটা করবে, সংশোধন করতে হলে। এখন আপনাকে একটা অধ্যাদেশ ধরাই দিল, আর এই অধ্যাদেশটা আপনি সংসদে মানে পাশ করে ফেলবেন, কেমনে পাশ করবে? এটা তো প্রেসিডেন্টের যে অধ্যাদেশটা দিয়েছে জুলাই সনদের উপরে, এটা তো অধ্যাদেশও না। এটা না অধ্যাদেশ নাকি মানে বিধি, কোনোটাতে পড়ে না। এই অধ্যাদেশ জারি করার ক্ষমতাই তো প্রেসিডেন্টের নাই। এখন ডক্টর ইউনূসের গভর্নমেন্ট চাপ দিয়ে ওকে দিয়ে আদায় করেছে। আমরা তো একটা ইলিগেল জিনিস করা মানে তো এটা ভঙ্গুর থাকবে। কিন্তু যদি এই অধ্যাদেশ কিংবা আদেশ যদি অবৈধ হয়ে থাকে, জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, যখন এটি জারি হলো তখন আপনাদের তরফ থেকে কেন জোরালো আমরা কোনো প্রতিবাদ দেখিনি? আমরা আপত্তি বা প্রতিবাদ করেছি, করি নাই তা না, আমাদের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু আমাদের তখন মূল ফোকাস ছিল নির্বাচনটা যে কোনো উপায়ে সম্পন্ন। বিরোধী দল কিন্তু একই অভিযোগ করছে যে আপনারা নির্বাচন আদায় করার জন্য এক ধরনের প্রতারণার আশ্রয় নিয়েছেন। প্রতারণা কেন? এটা প্রতারণা কি হলো? আমরা তো নির্বাচন চাই দেশের জনগণের স্বার্থে। আর নির্বাচনের জন্য যে কোনো উপায় আমরা চাইছি যে বাবা ঝগড়াঝাটি না করে ইলেকশনটা শেষ হোক। একটা সুষ্ঠু ইলেকশন কিন্তু দেশের মানুষের জন্য খুব প্রয়োজন ছিল। এখন যে বিভিন্ন প্রতিষ্ঠান, জনগণ এবং বিভিন্ন প্রশাসনিক ইউনিটগুলো যে একটা ইয়েতে আছে, স্টেবিলিটি আছে, একটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় কিন্তু সবাই অস্থির ছিল, ছায়া ছিল না, আশ্রয় ছিল না। এটা পুলিশে বলেন, প্রশাসনে বলেন, ব্যবসায়ীদের মধ্যে বলেন, সবার মধ্যে একটা হাউতুস ছিল। এখন তো মানুষ বিনিয়োগ শুরু করেছে, এখন মানুষ একটা স্টেবিলিটি আসছে। কারণ একটা ইলেকশন, একটা গণতন্ত্রের উত্তরণ, এটা অনেক জরুরি ছিল। সেটা আমরাও দলগতভাবে ভাবছি যে ইলেকশনটা আমাদের কাছে এখন মুখ্যম জরুরি। অন্য কোনো ইস্যুতে আমাদের মাথা ঘামানোর প্রয়োজন আমরা মনে করিনি। বিএনপি 2/3 সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে কি সমীকরণ বদলে গেছে? না, তা না। আমরা আগেও এটার ব্যাপারে আপত্তি, আমরা প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছি, আমাদের পক্ষ থেকে যিনি সংস্কারের দায়িত্বে ছিল, সংস্কার মিটিং অ্যাটেন্ড করার দায়িত্বে ছিল সালাউদ্দিন আহমেদ সাহেব, প্রেসিডেন্টের কাছে গিয়েও দেখা করে বলছে যে আপনি যেটা করতে পারেন না, আপনি যে অধ্যাদেশটা জারি করেছেন এটা লিগ্যাল না। কিন্তু আইনজীবী শিশির মুনিন কিন্তু এই বিষয়ে প্রশ্ন রেখেছে যে একজন রাজনৈতিক দলের নেতা রাষ্ট্রপতিকে এ ধরনের প্রশ্ন রাখতে পারে কিনা। পারে না কেন? রাষ্ট্রপতি যেহেতু অধ্যাদেশ জারি করতেছে, রাষ্ট্রপতিকে প্রশ্ন করতে পারে না? রাষ্ট্রপতি কি গণতন্ত্রের ঊর্ধ্বে? এটা কি অন্যায় হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবে? কেন করব না? রাষ্ট্রপতি যদি উনি ওনার ক্ষমতা বহির্ভূত এক্সারসাইজ করে, তাহলে তো আমরা প্রশ্ন করতেই পারি যে কেউ নাগরিক হিসাবে। তো না, দল বাদ দেন, নাগরিক হিসাবে আমরা করেছি বা দল হিসেবে দলের পক্ষ থেকে করেছি যে আপনি তো এটা অধ্যাদেশ জারি করার বৈধতা নাই, আপনি কি এটা জানেন? উনি বলছেন আমি ভালো করে জানি আমার এই ক্ষমতা নাই, এই করটা নাই, আমি করতে পারি না, কিন্তু আমাকে করানো হচ্ছে। তাহলে ডক্টর ইউনূসের সরকারকে উনি মিন করছে, তারা চাপ দিয়ে প্রেসিডেন্টকে দিয়ে এটা করাইছে। অতএব যেখানে এই অধ্যাদেশও না, সংবিধানের আইনও না, বা কোনো আইনও না, তাহলে এটা কি? এটা থার্ড জেন্ডারের থেকে অন্য কিছু হয়। তাহলে এই অবস্থায় আমরা তো এই একটা ভুল ভ্রান্তির জুলাই সনদ, এ কারণে কি ল্যাপস হয়ে গেল? না, ল্যাপস হবে কেন?
তারপরও আমরা যেহেতু বলা বলছি, হচ্ছে সংসদে তোলা হবে না, তাহলে এর আসলে ভবিষ্যৎ কি কি? তোলা হবে না? গণভোটের আইনের কথা বলা হচ্ছে, অধ্যাদেশের কথা বলা হচ্ছে। না, অধ্যাদেশটা তো সংসদে উঠবে না, এটা উঠার দরকার নেই। আমরা তো জুলাই সনদের সবকিছু মানে ইয়ে করতে, বাস্তবায়ন করতে আমরা সম্মত, একমত। এবং আমরা যেহেতু জুলাই সনদ বাস্তবায়ন করি, তাতে আপনার এটা উঠার দরকার নাই তো। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে সাংবিধানিকভাবে যা যা করতে হয় তাতে আমরা করব, কিন্তু আমরা জুলাই সনদের পুরোটাই বাস্তবায়ন করব, বিএনপি পুরোটাই বাস্তবায়ন করবে। জি, ধন্যবাদ জানাচ্ছি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। জনাব মাহবুব আজিজ, সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে জুলাই সনদ তারা ধারণ করে, জুলাই সনদ অক্ষরে অক্ষরে তারা প্রতিপালন করবে এবং পুরোটাই বাস্তবায়ন করবে। তাহলে বিরোধী দল জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কেন রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে? ধন্যবাদ, শুভেচ্ছা। দেখুন, এই জায়গায় যে বিষয়টা নিয়ে আপনারা আলাপ করছিলেন যে অধ্যাদেশ, গণভোটের অধ্যাদেশ উঠবে না, এটা একটু সংশোধনী দিয়ে নিই। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে যেহেতু গণভোট হয়ে গেছে, এই অধ্যাদেশ আর পাশ করার তো কিছু নাই। এটা খুব সরল একটা ব্যাপার, এটার সাথে কিন্তু জুলাই সনদের কোনো সমস্যা নাই। কাজেই গণভোট হয়ে গেছে, গণভোটকে কিন্তু অস্বীকার করছে না বিএনপি, এই জন্যই আর অধ্যাদেশ। আমি যদি একটু যুক্ত করি, জনাব মাহবুব আজিজ, গতকাল আমার অতিথি হয়ে এসেছিলেন বিএনপি সংসদ সদস্য আজিজুল বাড়ি হেলাল। তিনি বলেছেন যদি সংবিধান সংস্কার না করা হয়, সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করা হয়, তাহলে আরো একবার গণভোটে যেতে হবে। তাহলে তখন গণভোট আসলে কোন আলোকে হবে? এটা হচ্ছে কি, ধরেন এই আমাদের যেই পরিস্থিতি, এর আগে সব সময়ই দেখা গেছে যে সংসদে আলোচনার পর সেইখানে যেই জিনিসটি পাশ হয়েছে সেটা কি ভোটাররা তার পক্ষে না বিপক্ষে সেইভাবে গণভোট হয়েছে। যেমন 91 সালে রাষ্ট্রপতি শাসিত যেই রাষ্ট্র পদ্ধতি ছিল, সরকার পদ্ধতি, সেখান থেকে প্রধানমন্ত্রী শাসন শুরু হয়। সেটা কিন্তু সংসদে সিদ্ধান্ত হওয়ার পর যুক্ত ছিল না, তখন গণভোট হলো, তারপরে গণভোট হয়। আর এইবার এই ঘোড়ার আগে গাড়ি যুক্ত করে দেওয়া হয়েছে, অর্থাৎ আগে গণভোট করে ঠিক করে দেওয়া হয়েছে নির্বাচিত সংসদ কিভাবে কাজ করবে। এখানে ইন্টেনশনগুলো কিন্তু আপনাকে একটু খেয়াল করতে হবে। ইন্টেনশন হচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলো, বিএনপি, আওয়ামী লীগ, যারা দীর্ঘকাল ধরে রাজনীতি করে আসছে, প্রজন্ম পরম্পরায় যাদের রাজনীতি করে আসছে, তাদের হাত পায়ে শেকল পরিয়ে দিতে হবে। তাদের নেতাদেরকে 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী রাখা যাবে না। তাহলে এটাকে আপনি ঠিক করে দিতে পারেন? আপনার নেতা কে হবে? এটাকে আপনি ঠিক করে দিতে পারেন? আমি তো বিএনপির কেউ না। জুলাই সনদ কি সার্বভৌম সংসদের সঙ্গে সাংঘর্ষিক? কোনটি? জুলাই সনদ। জুলাই সনদের কিছু কিছু সাংঘর্ষিক বলেই তো বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছিল 11টি। সেটি তো একদম প্রকাশ্যে দিয়েছিল। আপনি যে বললেন যে বিএনপি আপত্তি করে, অবশ্যই আপত্তি করেছে। নোট অফ ডিসেন্ট মানে কি? 11টি নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সরকার যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করলো, তারা কি প্রতারণার আশ্রয় নিল? যেই সনদ তারা করলো সেখানে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে করলো। কেন এটি করলো? এটা কারোর সাথে আলাপ না করে করলো? রাজনৈতিক চাপ ছিল কি তখন? কার রাজনৈতিক চাপ? এটা তো সম্পূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার একটি প্রতারণার আশ্রয় নিল, যে জাতীয় ঐক্যমত্য পরিষদের শুভঙ্করের ফাঁকিগুলো দেখেন। 1 নম্বর শুভঙ্করের ফাঁকি, 54টি নিবন্ধিত দলের মধ্যে 33টি নিবন্ধিত দল একজোট হয়ে একটি দেশের সংবিধানের মূল স্তম্ভ বদল করে ফেলতে পারে। ধর্মনিরপেক্ষতার সমাজতন্ত্র থাকবে না, তারা কি করে এই সিদ্ধান্ত নেয়? এটা কি পুরো জাতিকে রিপ্রেজেন্ট করে? এটা এখানেই তো আপনার গোড়ায় গলা রয়ে গেছে। আসলে এই 72-এর সংবিধান বা মুক্তিযুদ্ধকে নিয়ে না এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই যারা সাম্প্রদায়িক শক্তি, তাদের একটা বিতরাগ আছে, এটা এক ধরনের আক্রোশ আছে। আপনি যে জুলাই সনদ যে বইটি হয়েছে, আপনারা একটু পড়ে দেখবেন দয়া করে। ভূমিকায় আছে মুক্তিযুদ্ধ নিয়ে 70টি শব্দ, আর এই 24-এর গণঅভ্যুত্থান না হলো 500 শব্দ। সেখানে কি হয়েছে, কাকে মারা হয়েছে, কি সম্পূর্ণ আছে। আমি কোনোটা ছোট করছি না, কিন্তু দেশের মুক্তিযুদ্ধকে নিয়ে সেখানে পাকিস্তান শব্দটি উচ্চারণ করা হয় নাই। হানাদার বাহিনী, মানে সেই 80 দশকের আপনি দেখুন। তা আপনি 50 শব্দে কোনো রকম একটা যুদ্ধ হয়েছে বলে আপনি চলে গেলেন 24-এর মধ্যে। আর দেশে আর কিছু ঘটে নাই। 24-এর গণঅভ্যুত্থান নতুন কিছু নয়। এর আগে 90-তে গণঅভ্যুত্থান হয়েছে, 69-এ গণঅভ্যুত্থান হয়েছে, 52 ভাষা আন্দোলন হয়েছে। তবে বাংলাদেশের ইতিহাসে 24-এর গণঅভ্যুত্থান অনেক বড় একটি ব্যাপার, এটা কেউই অস্বীকার করছে না। সকলেই বলছে, এমনকি বিএনপিও বলছে যে আমরা গণঅভ্যুত্থানের প্রত্যয়ের সাথে একমত এবং অবশ্যই আমরা সংবিধান যেগুলো সংশোধন ইত্যাদি করব। কিন্তু কেন এই বাহাসটি করছে জানেন? কারা করছে? জামাত ইসলামী করছে। আচ্ছা, জামাতের ইসলামীর রাজনৈতিক আদর্শ কি বলুন তো? তারা কি চায়? কি সংস্কার তারা চায়? তারা এই যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে দিবে, তারা এর জায়গায় কি দিতে চাচ্ছে? এবং এটা তারা পরিষ্কার করছে না কেন? তারা তো বলছে গুম কমিশন। বিএনপি কি কখনো বলছে আমরা গুম করব?
এই যে 80 দশকে যখন এরশাদ ক্ষমতায় ছিল, এটা সংবিধানের কোন আওতায় ছিল? যখন 111 সরকার এলো, সংবিধানের কোন আওতায় হলো? আওয়ামী লীগ যখন রাতের বেলা ভোট করেছে, একা একা ভোট করেছে, আমি দামি ভোট করেছে, এটা কোন সংবিধানের আওতায় হয়েছে? সংবিধানে গণতন্ত্র, জবাবদিহিতা এবং এই যে মানুষের মানবাধিকার, এইটার ব্যাপারে গণ রায় এসে গেছে 24-এর গণ অভ্যুত্থানে। জামাত কি এগুলো নিয়ে কোনো কথা বলছে? এই যে আপনার রাজশাহী মেডিকেল কলেজে যে 1-2 রাতে 23 জন শিশু মারা গেল ভেন্টিলেশনের অভাবে, তারপরে আপনার হামের 41 জন মারা গেলেন, জামাতের কোনো কথা শুনতে পাচ্ছেন? যেই সমস্যাগুলো, সেগুলো নিয়ে কোথায় বিরোধী দলের সমস্যা? তারা কি ভাবছেন কি করে শেকল বাঁধা যায় বিএনপি, আওয়ামী লীগ ইত্যাদি বড় দলের সাথে? কারণ একটা বড় দলের অনুপস্থিতিতেই কিন্তু তারা প্রধান বিরোধী দল হয়েছে। আপনি নিশ্চয় অবগত আছেন, গতকাল কিন্তু বিরোধী দল ওয়াকআউট করেছে এবং তারা সরকারের বিরুদ্ধে কণ্ঠরোধের অভিযোগ করেছে। আমি একটু ওই জিনিসটা একটু শেষ করি। এই যে নির্বাচন, আপনি 4 থেকে 7% ভোট হঠাৎ লাভ দিয়ে 36% ভোট হলো কি করে? 1 নাম্বার। 2 নাম্বার, যারা 3 থেকে 18টি আসন পেয়েছে তারা হঠাৎ করে 72টি আসন পায় কি করে? এখানে কোন ভূতের ঠ্যাং লুকিয়ে আছে? এবং তারা এখন আরো বড় হতে চায়। তারা আওয়ামী লীগের মতো করে আচরণ করছে। আওয়ামী লীগ যেমন বলেছিল না সূক্ষ্ম কারচুপি হয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দেব, সেই 91 সালে বলেছিল। তারপরে যখনই তারা বিরোধী দলে গেছে ওয়াকআউট শুরু করেছে, এবং সেটা সবসময় আমরা আওয়ামী লীগ বিএনপির মধ্যে পরস্পরের এই মুখোমুখি লড়াই দেখেছি। সেই জায়গা থেকে জামাত এখন ভাবছে যে এইভাবে করে তারা মাঠ গরম করে ফেলবে। কিন্তু মাঠ ভাবা এমনিতেই অনেক গরম। মানুষ দীর্ঘদিন ধরে একদম দেয়ালে পিঠ ঠেকে গেছে। এই যে বৈষম্য নিয়ে যে আন্দোলন হয়েছিল, বৈষম্য নিয়ে কোনো কথা বলছে বিরোধী দল? আপনারা যে আন্দোলনটি করলেন, যে পরিস্থিতিটা তৈরি হয়েছে দেশে, এই যে আপনার আওয়ামী লীগের দুঃশাসন নিয়ে তো আমরা সবাই অবগত, সবাই জানি। প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন যে 223 বিলিয়ন ডলার পাচার করেছে আওয়ামী লীগ। অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে এই 18 মাসে? এই টিকাগুলো কোথায় গেল? এই স্বাস্থ্য উপদেষ্টাকে কোথায় পেয়েছিলেন ডক্টর ইউনূস? তার কি অভিজ্ঞতা ছিল স্বাস্থ্য সংক্রান্ত? তাকে যে স্বাস্থ্য উপদেষ্টা বানানো হলো। একজন উপদেষ্টা যে হয়েছেন তারা কি কি কাজ করেছেন সেই শ্বেতপত্র তৈরি হবে না? একটি কথা বলে জামাত এনসিপি তাদেরকে নিয়ে, বরং তারা তো আর চেষ্টা করে যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব সহ সকলকে তারা সহি প্রমাণ করতে। কারণ কি? এই লুটপাটের সঙ্গে কারা কারা জড়িত এটার একটা শ্বেতপত্র প্রকাশ করা কি জরুরি নয়? আমাদের মনে হয় যে বিএনপি সরকারের যথেষ্ট ভদ্রতা হয়েছে, একদম হানিমুন পিরিয়ড, তারা যথেষ্ট ভালোভাবে কথা বলেছে। এখন আরো শক্ত ভাষায় বলা উচিত, ভাই আপনারা বিরোধী দল, আপনাদের সময় দেবেন তো। আপনারা সংসদে কমিটি করা হয়েছে, আপনি দেখুন কি সংবিধান হয় বা কি সংস্কার হয়। আপনি আগেই মাঠে চলে যাচ্ছেন, ভাই মাঠ কি আপনাদের একার? সেই মব সন্ত্রাস এখনো আছে। কথায় কথায় যে মব সন্ত্রাস আইন নিজের হাতে তুলে নেওয়া, সেই দিন তো আর নাই। আমরা যেভাবে মুক্তিযুদ্ধকে অপমান করতে দেখেছি, আমরা ইতিহাস ঐতিহ্যকে অপমান করতে দেখেছি, শ্রদ্ধেয় ব্যক্তিদের সম্পর্কে অপমান করতে দেখেছি। আমরা নির্বাচনের আগে ঠিক 15 দিন আগে কিন্তু বিএনপিকে আমরা স্পষ্ট অবস্থান নিতে দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে। বিএনপির এখন অনতিবিলম্বে উচিত যে বাংলাদেশের যে মূল জায়গাটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করে দেওয়া। আজকে যে অবস্থান হয়েছে দেখুন, প্রধান বিরোধী দলের একটিও নারী সদস্য নেই। কি দৃশ্য সারা পৃথিবীর সামনে যায়। এবং আপনি সংসদে নারীদের বিরুদ্ধে কিরকম কথাবার্তা বলছেন একজন সংসদ সদস্য আমির হামজা ওয়াজ মাহফিলে বাইরে, সেটা আজকে রুমিন ফারহানা কিন্তু প্রশ্নটি তুলেছেন। তো এই ব্যাপারগুলো তাকে তুলতে হচ্ছে, এবং নানান রকম আইনের ফেরে কিন্তু সেটা নিয়ে খুব বেশি এগোনো যাচ্ছে না। আপনার আইন তো থাকবেই, এই আইনের ফেরে কিন্তু আপনি 256 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের সময়। সাংবাদিকের অসততার বিচার একরকম, আর হত্যার বিচার আরেক রকম। যেমনটি জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মুনির প্রশ্ন রেখেছে, যারা গণভোটের প্রস্তাব দিয়েছিল তারাই এখন কেন পিছিয়ে যাচ্ছে? গণভোটের প্রস্তাব কখনোই বিএনপি দেয়। বিএনপি প্রথমে না করেছিল যে গণভোট এখানে দরকার নাই, কিন্তু যেহেতু তারা নানারকম গন্ডগোল পাকাতে চেয়েছিল, বিএনপি দেখলো ভোট করলেই তো তারা জিতে যাবে, কারণ তাদের প্রধান প্রতিপক্ষ তো মাঠে নাই। জামাত যতই চেষ্টা করুক না কেন, যাই করুক না কেন, সারা পৃথিবীর চোখের সামনে কি করে আওয়ামী লীগের মতো একক নির্বাচন করবে? সেই জন্য বিএনপি কিন্তু ওই রিস্কটা নিয়েছে যে ঠিক আছে আপনারা এতই যখন চাচ্ছেন আমরা গণভোট করে ফেলি, তাহলে তো আর আপনারা গন্ডগোলের কথা বলে নির্বাচন তো পিছাতে 18 মাস পর্যন্ত নিয়েছেন। যেই কায়দায় নির্বাচনটি হলো এটা 3 মাসের মধ্যেই তো হতে পারতো। এটা তো এনসিপি কে একটু পরিপুষ্ট করা ছাড়া, জামাতকে একটু সুযোগ দেওয়া ছাড়া আর কি হয়েছে বলুন?
যাদেরকে আমরা কোনোদিন চিনি না রাজনীতির মাঠে, যারা ঠিকমতো কথা বলতে পারে না সংসদে, আমরা তো দেখছি যে দেশের চেহারাটি কি দাঁড়াচ্ছে, তারা আইন প্রণয়ন করবেন। তারা আইন প্রণয়ন করবেন যারা শীর্ষ পদে কোনো নারীকে দিতে পারেন না, নারীকে জঠরে শিশু জন্মগ্রহণ করা ছাড়া আর কি এই সমস্ত কথাবার্তা বলে, নারীর কর্মঘণ্টা নিয়ে কথা বলে। আচ্ছা, না এত সংস্কারের কথা বলে জামায়াত ইসলামী এবং এনসিপি, নারী সংস্কার কমিশনের নিয়ে কথা বলে না কেন? তারা এটাকে ছুঁড়ে ফেলে দিল এবং তারপরে একটি কথাও কিন্তু তারা এটা নিয়ে বলে না। তাহলে নারী সংস্কার নিয়ে কথা বলে না, জাতীয় ঐক্যমত্য কমিশনে যে জাতীয় পার্টি অংশগ্রহণ করলো না, সংলাপে করতে দেওয়া হলো না, আবার নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো, এই দ্বিচারিতা নিয়ে কথা বলে না কেন? এবং এই যে আওয়ামী লীগের যে বিপুল সংখ্যক কর্মীরা, সকলেই তো হত্যার সঙ্গে জড়িত নয়, সেটা সুস্পষ্ট বিচারের ক্ষেত্র নিয়ে তারা কথা বলে না কেন? যে এই মুক্তিযুদ্ধের ট্রাইব্যুনালে যেখানে স্বাধীনতা বিরোধীদের বিচার হচ্ছিল, সেইখানে গণ অভ্যুত্থানের এই খুনিদেরকে আপনি যুক্ত করে দুটোই তো আপনি তালগোল পাকিয়ে দিলেন। আপনি মুক্তিযুদ্ধের ওই যুদ্ধবাদীদের বিচারটাকেও ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সাথে সাথে এই যারা অপরাধ করেছে গণ অভ্যুত্থান 24-এ, সেটাকেও কিন্তু একটা হাস্যকর পর্যায়ে নিয়ে গেলেন। কোনো বিচারে কি আপনি সুনির্দিষ্টভাবে হয়েছে? শেখ হাসিনার বিচারের ক্ষেত্রে তো আপনি দেখছেন প্রসিকিউশনের কি অবস্থা, এবং সেখানে একজন হাসাহাসি করেছেন এইসব নিয়ে। এগুলো কি ঠাট্টা তামাশার ব্যাপার? যেখানে মানুষের জীবন জড়িত, সেইখানে আপনি প্রধান বিরোধী দল হিসেবে যে জ্বালানি তেল নিয়ে কি হাহাকার শুরু হয়ে গেছে, স্কুল বন্ধের কথা চলে আসতেছে। আচ্ছা, স্কুল কেন বন্ধ করতে হবে? আপনি আগে সরকারি বিলাস ব্যাসন যেগুলো আছে, আপনি নানান রকম থাইল্যান্ডে যাচ্ছে নাকি ইংরেজি শেখার জন্য, এই সমস্ত তামাশা বন্ধ করুন, আপনারা এসি বন্ধ করুন, আপনারা বিলাসবহুল গাড়ি বন্ধ করে সবাইকে গণপরিবহনে চড়তে বলুন সরকারি কর্মকর্তা। একমাত্র প্রধানমন্ত্রীর বহর ছাড়া আর কোথায় আমরা, আচ্ছা প্রধানমন্ত্রীর বহর তো কমানো হয়েছে, এই বহর কেন ডক্টর ইউনূস কেন ব্যবহার করছেন? 1 বছর ধরে কেন তিনি এই 40টা গাড়ি নিয়ে ঘোরাফেরা করবেন? এই দেশের জন্য তার কন্ট্রিবিউশনটা কি? এবং তিনি তো কিছু ঝামেলা পাকানো ছাড়া, কিছু এই দুর্নীতিগ্রস্ত কিছু মানুষকে আরো দুর্নীতির সুযোগ দেওয়া ছাড়া তিনি কি করেছেন? এবং এই জায়গাগুলোর প্রশ্ন এবং শ্বেতপত্র কিন্তু অবশ্যই আমাদের সামনে আসতে হবে। জ্বালানি তেলের জন্য রাস্তায় গাড়ির দীর্ঘ সারি তৈরি হলেও সরকার কেন এই সমস্যাটি এড়িয়ে যাচ্ছে, সে প্রশ্ন তুলেছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জ্বালানি তেলের সংকটের বিষয়টি সরকার এড়িয়ে যাচ্ছে কি? প্রশ্ন ওঠে না, সরকার কোনোভাবে এড়িয়ে যাচ্ছে না। জ্বালানি তেলের যেন সমস্যা তৈরি না হয়, বড় না হয়, এর জন্য সরকার সার্বক্ষণিকভাবে প্রশাসন সরকার তৎপর, এবং সংসদ সদস্যদেরকেও তৎপর থাকতে বলা হয়েছে। ঘটনাটা হলো, একটা পাম্পে যে পরিমাণ তৈল অতীতে বিক্রি হয়েছে, তার থেকে এখন ওই পাম্পে বেশি পরিমাণে তৈল দেওয়া হচ্ছে, কিন্তু তৈল বিক্রি হচ্ছে বেশি। যেটা 2 দিন 4 দিনে বিক্রি হতো যে তেল একটা পাম্প থেকে, সেটা এখন 2 ঘন্টা 3 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। এর মানে হলো, কেউ না কেউ, মানে যারা তেল ক্রয় করছে, তারা কলকে ব্যক্তিগত জায়গায় রিজার্ভ করছে। অতএব তেলের একটা সংকট তৈরি হচ্ছে ওই কারণে। নাহলে, এবং প্রথমত তেলের সংকট সৃষ্টি হওয়ার মূল কারণ হলো যে আপনার এই ইরান যুদ্ধ। এটা সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ সবাই জানে। নিশ্চয়ই অবগত আছেন, 1 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট আশঙ্কা করেছে, ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের প্রথম তেল শেষ হওয়া দেশ হতে পারে বাংলাদেশ। এই বিষয়টি নিয়ে আমি আপনার পর্যবেক্ষণ জানতে চাই বিরতির পর। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, দেখছেন নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, যে প্রসঙ্গে আমরা আলোচনায় ছিলাম, 1 এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্ট আশঙ্কা করছে, ইরান যুদ্ধের বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের প্রথম তেল শেষ হওয়া দেশ হতে পারে বাংলাদেশ। যেখানে আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশকে প্রথম তেল ফুরিয়ে যাওয়া দেশ হিসেবে চিহ্নিত করছে, তখন সরকার বলছে সংকট নেই। এই দাবির আসলে ভিত্তি কতটুকু? ভিত্তি অবশ্যই আছে। সরকার আন্তর্জাতিকভাবে এই বিষয়ে, তেলের বিষয়ে কাজ করছে, ইরানের সাথে কথা বলছে, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে জাহাজ আসছে, অলরেডি কিছু জাহাজ, ডিজেলের জাহাজ পথে আছে। তো অতএব মানে যদি তেল ফুরিয়ে যায়, সেটা বিশ্বের অনেক দেশের ফুরিয়ে যাবে, শুধু বাংলাদেশের না। এখন হয়তো আন্তর্জাতিক মিডিয়া বলি যে তাদের সব রিপোর্ট স্বচ্ছ বা সঠিক, তাও কিন্তু না। ওরা হয়তো বাংলাদেশ গরিব দেশ, তারা কোত্থেকে কীভাবে পাবে। যেমন আমরা বাংলাদেশ গরিব, এই কারণে, নানা কারণে আমরা তো ইরানের থেকে একটা সিম্পিতি পেয়েছি। তারা তো অনেক বড় বড় দেশের তৈলবাহী গাড়ি জাহাজ আটকাই দিলেও আপনার হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশে জাহাজ ছেড়ে দিয়েছে। তো
তো বাংলাদেশ, রাশিয়া এবং চায়না এতে মানে আপনার ভারত বিভিন্ন জায়গায় অলরেডি কথাবার্তা বলে রেখেছে যে প্রয়োজন হলে তারা যেন তৈল দিয়ে সাহায্য করে। তৈল তো আমরা কিনে নেব, কারোর থেকে তো ভিক্ষা নেব না, সাহায্যেরও বিষয় না, জাস্ট আমরা যাতে কিনতে পারি। এখন এটা তো বিএনপি বা বাংলাদেশ সরকারের জন্য এটার কোনো ইয়ে না, দায় না, বাংলাদেশ সরকারের ব্যর্থতাও না। এটা হলো একটা বৈশ্বিক ঘটনা, একটা যুদ্ধ পরিস্থিতিতে কত মানুষ মারা যায়, কত মানুষ না খেয়ে মারা যায়, কত মানুষ তাদের শিক্ষা ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তো এই অবস্থা এখন আজকে মিডল ইস্টের কোথাও কোনো দেশে তো মানুষ শান্তিতে নাই। দুবাই যারা মনে করছিল এখানে স্বর্গ বানাবে, সেই দুবাই কখনো ভাবছিল তাদের এই অবস্থা হবে? তাদের এখন শেয়ার বাজার লস হয়ে গেছে, তাদের এখন সব ব্যবসায়ীরা দুবাই ছাড়ছে, যারা ইনভেস্ট করছে তারা অনেকেই এখন দুবাই ছেড়ে দিয়েছে, আরবে ছেড়ে পালাচ্ছে সবাই, যে এই বৈশ্বিক যুদ্ধের কারণে, ইরান যুদ্ধের আজ কারণে। পর্যন্ত কিন্তু এই যুদ্ধ 33 দিনে পৌঁছেছে। সরকারের পদক্ষেপ কিংবা পরিকল্পনা আসলে কি রয়েছে? কোন সরকারের? বর্তমান সরকারের? বাংলাদেশ সরকারের? জি। বাংলাদেশ সরকারের দুবাই যুদ্ধ নিয়ে বাংলাদেশ সরকার কি পরিকল্পনা করবে? বাংলাদেশ সরকার পরিস্থিতি মোকাবেলা করে করে আগাবে। যেমন ধরেন তেল যে সংকটটা আর্টিফিশিয়ালি তৈরি করছে এক ধরনের সুবিধাবাদী মুনাফা লুবি ব্যবহারকারীরা, তৈল ব্যবহারকারীরা, তো সেই ক্ষেত্রে তো একটা টাকাও মানে 10 পয়সাও তৈলের মূল্য বাড়ানো হয়নি, দাম বাড়ানো হয়নি। যদি টাকা লাগে সেটা সরকার ভুতুর্কি দিচ্ছে, ভুতুর্কি দিয়ে হলো সরকার তৈল দাম বাড়াচ্ছে না, যাতে করে তৈলের যারা মুনাফাখোররা যাতে উৎসাহিত না হয়। কিন্তু জ্বালানি তেলের এই সংকট যদি চলমান থাকে, জ্বালানি ভবিষ্যতে তেলের- এমন হতে পারে জ্বালানি যে তেলের পরিবহন ব্যবস্থা স্থবির হয়ে পড়তে পারে, তখন নিত্য পণ্যের Not only- বাজারে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়ার জন্য সরকার কতটা প্রস্তুত? সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুত, কিন্তু প্রশ্ন হলো যে তেলের যদি সংকট হয়, শুধু যানবাহন বন্ধ হবে না, জীবন মান, শিক্ষা, স্বাস্থ্য, হাট বাজার, মানুষের খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যাবে। এন্ড প্রশ্নের জন্য তো সরকারের কোনো দায় নাই, দোষ নাই, কিন্তু সরকার পরিস্থিতি মোকাবেলা করার জন্য যদি না করে তখন সরকারের ঘাড়ে দায় দেওয়া যাবে। সরকার তো সব বিষয়ে এই বিষয়ে চূড়ান্ত রকমের তৎপরতা দেখাচ্ছে, ইন্টারনালি সব রকমের প্রস্তুতি সরকার আছে। এখনো যেটা আমি আপনাদের হিসাব দিয়ে দেখালাম যে এখনো সরকার যেভাবে প্রত্যেকটা পেট্রোল পাম্পে তেল দিয়ে যাচ্ছে, বিগত যেই কোনো দিনের চেয়ে দৈনিক যে তেলটা দেওয়া হতো ডিপু থেকে আনা হতো তার থেকে বেশি দেওয়া হচ্ছে, তারপরও তেল ফুরিয়ে যাচ্ছে। কেন ফুরিয়ে যাচ্ছে আপনাকে বুঝতে হবে, যে কেন ফুরিয়ে যাচ্ছে? ফুরিয়ে যাচ্ছে যে কিছু অসাধু ব্যবহারকারী তেল ব্যবহারের নামে সে নিয়ে পার্সোনালি লোড করছে, পার্সোনালি মজুদ করছে। ধরেন যারা ধরেন আমি এইভাবে কাউকে উল্লেখ করে ছোট করতে চাই না, ব্যবহারকারী বলতে সবাইকে বলবো, এদের মধ্যে একটা শ্রেণী, সবাই না। ওই তেলের সংকট তো আপনার একজন সাধারণ মানুষের মানে গাড়ি, জিপ, কার এগুলোতে সংকট হচ্ছে না, সব গাড়ি ঘোড়াতে চলছে, রাস্তায় যানজটও আছে, বাসও তো থামছে না, তারপরেও কেন মানে দীর্ঘ লাইন? এবং দীর্ঘ লাইনটা কিসের এটা খেয়াল করতে হবে। বেশিরভাগ দীর্ঘ লাইনটা হলো শুধু মোটরসাইকেলের, অনেকগুলো বড় গাড়ি না, আর মোটরসাইকেলের কারণে বড় গাড়িগুলোর দীর্ঘ লাইন। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। জনাব মাহবুব আজিজ, যেমনটি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলছিল যে আসলে এটা একটা বৈশ্বিক সংকটের প্রভাব, জ্বালানি তেলের যে সংকট তৈরি হয়েছে সেটি তো আসলে সরকারের দায় নেই, কিন্তু বিকল্প উৎস খোঁজার ক্ষেত্রে সরকার কি দেরি করে ফেলেছে? দেখুন, এই যে আজ হচ্ছে ছয়টি কার্যদিবস সংসদের এবং 17 তারিখের পর থেকে 1.5 মাস বয়সী সরকার এবং বিরোধী দল উভয়ই যে যার ভূমিকায় আমরা কিন্তু স্পষ্ট কিছু ব্যর্থতা দেখতে পাচ্ছি। বিরোধী দল যেরকমভাবে তাদের দায়িত্বগুলো ঠিক পালন করতে পারছে না, যেই জায়গায় প্রশ্ন করা উচিত, জবাবদিহিতা আনবার কথা সরকারকে, সংসদে যে সমস্যাগুলোর কথা, আপনার স্বাস্থ্য খাত নিয়ে যেই ব্যাপারগুলো এর আগে আমরা আলাপ করলাম, আপনি সড়ক খাতে দেখেন 300 মানুষের মৃত্যুর কথা পরিসংখ্যানে এসেছে, কেউ পরিসংখ্যান আরও বেশি দিয়েছেন, যদিও সড়ক মন্ত্রী বলছেন যে 110 জনের মতো মারা গেছেন, কিন্তু দুর্ঘটনা নাকি 1-2টির বেশি, খুব বেশি দুর্ঘটনা ঘটেনি। এই তাচ্ছিল্য ধরনের কথাবার্তা কিন্তু আমরা 2011 থেকে 2024 পর্যন্ত যে মন্ত্রী ছিলেন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের সাহেবের মুখে একই ধরনের কথা শুনেছি, এবং শুনেছি যে কোনো ঈদে এত নির্বিঘ্নে কেউ যেতে পারেনি, এইবারের ঈদেই সবচেয়ে বেশি গেছে, এই কথা কিন্তু এই মন্ত্রী এবার বলেছেন। অর্থাৎ
কথাবার্তা আচার আচরণ কিন্তু আমরা সে আগের সরকারগুলোর মতোই দেখতে পাচ্ছি। এটা যেমন সড়ক খাতের এই অবস্থা, জ্বালানি খাতের ব্যাপারে আপনারা তো অনেকখানি আলাপ হলো, শিক্ষা খাতেও আমরা দেখতে পেলাম যে সবার আগে অন্য কোনো কিছু বন্ধ না করে আপনি শিশুদের স্কুলে অনলাইন করতে চাচ্ছেন। অনলাইন যে পরিস্থিতি আমাদের দেশের মফস্বলে, কতজনের হাতে স্মার্টফোন আছে, 1 নাম্বার। 2 নম্বর, শিশুরা কতজন আসলে কত শতাংশ শিশু গাড়িতে করে স্কুলে যায় আমাদের দেশে? এই বড় ঢাকা শহর ছাড়া বা চট্টগ্রামেও কিছু হতে পারে, তাও 5% বেশি হবে না বলে আমার ধারণা। আর অন্যান্য শহরে তো সবাই বাড়ির পাশে হেঁটে যায়। তো সেই ক্ষেত্রে যদি আপনি বলেন যে এই বাতি কি ফ্যান বন্ধ করার জন্য আমি স্কুল বন্ধ করে দিচ্ছি, তো বাড়িতে বাড়িতে এক ছোট্ট শিশু দেখলাম ভিডিওতে বলছে যে আমাদের ক্লাস হলো 50 জন ছাত্র, এখন 5টা ফ্যানে আমরা ক্লাস করি, এখন তো 50টা ঘরে ফ্যান চলবে অনলাইন ক্লাসে। ঢাকায় রেসিডেন্সিয়ালের এক ছাত্র বলছে, মানে ওইটুক বাচ্চাও তার মাথার মধ্যে এই ব্যাপারটা আসছে যে এই যে চিন্তাগুলো। এখন সরকারের থেকে আমরা কি ঘাটতিটা পাচ্ছি? সরকারের কাছ থেকে আমরা সমন্বিত কোনো পরিকল্পনার কথা শুনতে পাচ্ছি না। জ্বালানি তেলের সংকট তারা কিভাবে ফেস করবে। তারা খালি বলছে যে মজুদ আমরা ধরছি, মজুদ আমরা অমুক করছেন তমুক, এইসব বলার দায়িত্ব তো আপনার না। আপনি স্পষ্ট করে বলবেন অমুক 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 অমুককে আমরা শাস্তির আওতায় আনলাম, এই করেছেন দেখে আমরা এই মনিটরিং ব্যবস্থা চালু করলাম, আমরা এতটা থেকে এতটা পর্যন্ত আপনারা পাবেন। আপনাদেরকে ইতিমধ্যে ঝিনাইদহে কিন্তু এবং আরেক জায়গায় 2 জন নিহত হয়ে গেছেন আপনার তেল আনতে গিয়ে। আপনি তেল আনতে গিয়ে মানুষ মারা যাচ্ছে, সরকার বলছে যে তেল কিছু হচ্ছে না। আপনি যে রাস্তায় 6 ঘন্টা 7 ঘন্টা দাঁড়িয়ে আপনার গাড়িতে নিতে হয়, তেল নিতে হয়, এই দৃশ্য সরকারের চোখে পড়ে না। এবং সরকার তখন, এটা তো লুকিয়ে থাকার কিছু না, যুদ্ধ তো সরকার বাধায়নি, কিন্তু বেঁচে থাকার পথে নেতৃত্ব দিতে হবে সরকারকে। তখন বললে হবে না ভাই আমার দোষ নাই, সব বন্ধ হয়ে গেছে, আমি বাড়িতে বসে থাকবো, এই কথা তো বলতে পারবে না সরকার। সরকারের দায়িত্বই তো সমস্যার মোকাবেলার জন্য তাকে কিছু পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা এবং স্পষ্ট নির্দেশনা যে এই কাজ করতে হবে। হঠাৎ করে মনে হলো আপনি স্কুল বন্ধ করে দিলেন অনলাইন, তার আগে আপনি সমস্ত কিছু বিলাসী জিনিসপত্র সব চলতেছে। আজকে শুনলাম 8টার থেকে শপিং মল বন্ধ হবে, এরকম বন্ধ করার, তো এটা তো আরো আগে আসার কথা ছিল। যেই জিনিসগুলো বেশি দরকার, আপনি গত 18 মাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের শিক্ষা খাত। ছাত্রছাত্রীদেরকে কখনোই বলা হয়নি যে বাবারা তোমরা ক্লাসে যাও বা পড়তে বসো, তোমরা বরং ফ্যাসিস্ট খুঁজে বের করো। এর আগেও কিন্তু আমরা দেখেছি প্যান্ডেমিকের একটা ধাক্কাও ছিল, খুবই বড় ধাক্কা ছিল, কিন্তু সেই ধাক্কা চেয়ে তো বড় ধাক্কা গেছে গত 18 মাসে। কারণ সবাই মনে করেছে টাকা পয়সা বানানোর সবচেয়ে সহজ এবং সংক্ষিপ্ত রাস্তা হচ্ছে রাজনীতিতে যুক্ত হওয়া। লেখাপড়া করতে হবে না, পরিশ্রম করতে হবে না, আদব কায়দার দরকার নাই, কোনো কিছু জানারও দরকার নাই, কোনো কিছু জিজ্ঞেস করার দরকার নাই, একটা মব হাতে নিয়ে নিলাম, আইনের শাসন আমরা নিজের হাতে নিজে বসে গেলাম। এই জায়গা থেকে সরে আসবার জন্য যেই পরিস্থিতি দরকার, সবার আগে দরকার হচ্ছে একটু ধীরে স্থিরভাবে পড়াশোনা করার চেষ্টা করা। সেই জায়গাতে সকলকেই ফিরতে হবে। এবং সরকার যদি সবার আগেই আপনার স্কুল কলেজ বন্ধ করে দেয় যে এটা প্রয়োজন নাই, এবং একটা এমন খবর আমি দেখলাম 54% মানুষ নাকি চায় স্কুল অনলাইন হোক, এই জরিপ সরকার কিভাবে করলেন? এগুলো তো প্রয়োজন নয়, অপ্রয়োজনীয় কথাবার্তা, এগুলোকে উৎসাহিত করা উচিত না। অর্থাৎ স্পষ্ট কিছু বার্তা, গুজব কিনা এগুলা ভুয়া খবর কিনা, সেটাও সরকারের পক্ষ থেকে বলা উচিত। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় তো একজন যে ডাস্টবিন শফিক নামে এক ভদ্রলোককে দেখতাম, যে সরকারের কেউ কথা না বললে ওই ডাস্টবিন শফিক সাহেব কথা বলতেন। এখন তো সেরকম কেউ কথাও বলছেন না। পরিষ্কার সরকারের পক্ষ থেকে বলা উচিত যে আমরা সংসদই যেহেতু চলছে, সংসদের ওই জায়গায় যদি বিরোধী দলও যদি এই কার্যকর প্রশ্নগুলো করতো, তাহলে কিন্তু আমরা জানতে পারতাম। এবং কেন মানুষ যেখানে আক্রান্ত, নিহত হচ্ছে ভেন্টিলেটরের অভাবে, আপনি শিশু মৃত্যুর পর আমরা জানতে পারবো যে ভেন্টিলেটর নাই, এর চাইতে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? অর্থাৎ মানুষ প্রাণ দিয়ে বোঝাবে যে ভাই আমার হাসপাতালে এইটা নাই। তখন স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে গজ, ফিতা আর সিরিঞ্জ কেনার পয়সাও আমাদের ইয়েতে নাই, স্বাস্থ্য খাতে নাই, সব লুট হয়ে গেছে। এবং সেটা আওয়ামী লীগ সরকার যাও রেখে গেছিল, সে অবশিষ্টাংশ ওই 18 মাসে চলে গেছে। এটা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী বলেছেন সংসদে রোববার দিন। তাহলে এটা যখন এই ঘটনা ঘটার পর স্বাস্থ্যমন্ত্রী বলতেছেন, অন্যান্য খাতে আবার ঘটার পরে প্রত্যেক মন্ত্রী বলবেন যে ভাই আওয়ামী লীগ এইটা করে গেছিল, পরের 18 মাসের আমাদের হাতে তো কিছু নাই। এই কিছু নাই যে নাই, এই জন্য আপনার শ্বেতপত্র দেওয়া উচিত এবং আপনার পরিকল্পনা, কিছু নাই বলে তো বসে থাকলে চলবে না। আপনি তারপর আমরা কি করব,
এই জিনিসগুলো অবশ্যই আমাদের সামনে আসা এই উচিত। যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির কথা বলা হচ্ছে, অব্যবস্থাপনার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সংস্কার কতটা জরুরি, আমি সে প্রশ্ন রাখছি আপনার কাছে। বিরতির পর আবারও ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে RICL স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে প্রসঙ্গটিতে প্রশ্ন রেখে গিয়েছিলাম, আপনি বলছিলেন রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে অব্যবস্থাপনার কথা, দুর্নীতির কথা, বিগত সময়ের কথা বলছিলেন, কিন্তু যখন রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে অব্যবস্থাপনা, তখন আসলে প্রাতিষ্ঠানিক সংস্কার কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, একটার সাথে একটা খুবই সম্পর্কিত, কিন্তু আসলে সত্য কিছু বিষয়ে এড়িয়ে যাবার প্রবণতা থেকে সরে আসতে হবে সরকারকে। যেমন সরকার নিজের সুবিধার্থে কিছু কিছু জিনিস কিন্তু এড়িয়ে যাচ্ছে। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশন, একদম গোড়ায় যেটা গলত, 33টি রাজনৈতিক দল মিলিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন হতেই পারে না। একটি বড় অংশকে সমাজের বাইরে আপনি রাখতে পারেন না। এটা আজ হোক কাল হোক আপনাকে কিন্তু আলাপ করতে হবে, এটা সংসদে আলাপ করতে হবে যে এই বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে প্রধান দলটি নেতৃত্ব দিল সেই দলটি কি করে স্বৈরাচারে পরিণত হলো। তার মানে এটা কি যেমন নেতাদের দোষ, কিছু অবশ্যই পদ্ধতিরও দোষ আছে। এবং বিএনপি কিন্তু এটা স্বীকার করে বলেই 31 দফা সংস্কার প্রস্তাব বিএনপি আগে দিয়েছে, এবং সেখানে কিন্তু তারা পরিষ্কার করে বলেছে তাদের অনেক কিছু আকাঙ্ক্ষার কথা তারা জানিয়েছে, এবং তারা এটাও বলেছে যে আমাদের এই নোট অফ ডিসেন্ট সহ আমরা দিলাম, আমরা নির্বাচনে বিজয়ী হলে আমরা এটা করব। কিন্তু এখন যদি তাদেরকে জোর করে বলা হয়, তার মানে তখন ইন্টেনশন কিন্তু মনে হয় যে যেই শূন্যতাটা তৈরি হয়েছে রাজনীতিতে, যে বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি, অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে অনুপস্থিত করার একদম সব ব্যবস্থা ফাইনাল করে দিয়েছে যাতে এই সাম্প্রদায়িক শক্তিটি বড় হতে পারে। তারা আরো বড় হবার যে চেষ্টা করছে, এই জায়গাতে কিন্তু বিএনপিকেও একটা যুক্তিসঙ্গত অবস্থানে আসতে হবে। এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক সংস্কার, এবং যারা বিরোধী মত মানে কিন্তু জামাত না, শুধু আওয়ামী লীগ সহ অন্যান্য সকল বিরোধী, যারা অপরাধ ছাড়া অনেক কর্মীরা আছে, মফস্বলের কর্মীরা আছে, অনেক জায়গাতে তৃণমূলের কর্মীরা আছে, একদম গিজগিজ করতেছে কারাগারে, বেআইনিভাবে আটক আছে, তাদের ব্যাপারেও যেভাবে বিএনপিকে আটক রেখেছিল সেভাবে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে রেখেছে। বিএনপি যেভাবে বের হয়ে আসা উচিত সকলেরই সেরকম, অর্থাৎ মানবাধিকার একটা সুস্থ জায়গা। ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, জাতীয় ছাত্র শক্তি আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন গণভোটের ফলাফল না মানলে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের বৈধতা নেই, একটা মেনে আরেকটা না মানলে এটা আত্মঘাতী হবে। বিএনপি ক্ষমতার ভারসাম্য আনতে চায় না, তারা ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। এটা তো রাজনৈতিক ভাষা, এটা বলার জন্য বলা, বলতে গেলে কত রকম করে বলা যায়। প্রথমত হলো গণভোটের সাথে জাতীয় নির্বাচনের, সংসদ নির্বাচনের এই ভোটের কোনো ইয়ে নেই, সম্পর্ক নেই। জাতীয় নির্বাচন বা সংসদ নির্বাচন এটা একটা চিরাচরিত পদ্ধতি, সংবিধানের আলোকে এটা হয়। তারা এখন বুঝাতে চাচ্ছে যে যদি আপনার গণভোটকে আপনি না মানেন, তাহলে আপনি যেটা আরও 4 বছর পরে ভোট হওয়ার কথা ছিল, 4 বছর পরে ভোট হওয়ার কথা ছিল, সেটা যে আপনি অ্যাডভান্স করলেন, বা 3 বছর পরে হওয়ার কথা ছিল, সেটা যে আগে ভোট হলো, এটা কোন বলে করছেন? এটা তো ইলিগ্যাল। তারা এটাই মিন করতে চায়। আসলে আমাদের সংবিধানে আছে দৈবী দুর্ভাবিক পরিস্থিতিতে দেশের, ধরেন দেশে একটা সুনামি হলো, দেশে একটা বৈশ্বিক কারণে হোক, যে কোনো কারণে যুদ্ধ অবস্থা হলো, তখন কিন্তু আপনার সরকার স্থবিরতা আসে, সরকার চেঞ্জ হয়, পরিবর্তন হয়। যেমন 1/11 যখন আসে, জরুরি আইন যখন চালু হলো, তখন তো সরকার ছিল না, তখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল। তারপর মধ্যবর্তী নির্বাচন আমরা করি, বারবার আমরা রাজনৈতিক কারণে সিদ্ধান্ত আসে, দেশের পরিস্থিতি খারাপ হলে সরকার মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হয়, বিশেষ করে গণতান্ত্রিক সরকারগুলো। তো মধ্যবর্তী নির্বাচন বেশিরভাগ সময় 5 বছরের জন্য নির্বাচিত হলে 2 বছরের মধ্যে ভোট হয়ে যায়। বিশ্বের বিভিন্ন দেশে এই কথা আছে, নিয়ম আছে, আমাদের দেশেও ছিল। তো মধ্যবর্তী নির্বাচন যদি বৈধ হয়, তাহলে এই যে কিছু সময়, কিছু বছর আগে যে নির্বাচন হলো আমাদের, এটা বর্তমান সংসদের নির্বাচন, সেটাও বৈধ। কিন্তু বিরোধী দল তো প্রশ্ন রাখছে যে বিএনপি 52% জনমতকে গ্রাহ্য করছে, কিন্তু গণভোটের 68 কিংবা 69% জনমতকে অগ্রাহ্য করছে। কিভাবে অগ্রাহ্য করছে বিএনপি? কিভাবে অগ্রাহ্য করছে? গণভোটের বৈধতা নিয়ে এখন কেন প্রশ্ন উঠছে? গণভোটের বৈধতা নিয়ে তো বিএনপি কোনো প্রশ্ন তোলে নাই।
বিএনপি তো এটা বৈধ হোক অবৈধ হোক বিএনপি তো মেনে নিয়েছে যে হ্যাঁ গণভোট হতে পারে, যেহেতু তারা অনেক চাপাচাপি করতো, তারা পিআর না হলে ভোটে যাবে না, তারা গণভোট না হলে ভোটে যাবে না। বিএনপির কাছে জাতির স্বার্থে প্রথম জরুরি ছিল নির্বাচনটা সুষ্ঠুভাবে করা, হয়ে যাওয়া। যেহেতু ইউনিট সরকার অনেক তালবাহানা করছে, ইউনিট সরকার তালবাহানা করে 5 বছর 10 বছর থাকতে চেয়েছিল, বিএনপি এই সুযোগটা ইউনিট সরকারকে না দেওয়ার জন্যই এই যে ইত্যাদি ইত্যাদি মেনে নিয়েও ইলেকশনে গেছে। তা এখন গণভোটে ব্যাপারে তো বিএনপি কোনো আপত্তি তখনও ছিল না, এখনো নাই, যদিও লিগেল হোক বা ইলিগেল হোক। আমরা তো বলি নাই গণভোট ইলিগাল, বিএনপি বলে নাই, সরকার বলে নাই। হ্যাঁ, কিন্তু জামায়াতে ইসলামীর যারা কবর রচনা করতে চেয়েছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করে বিএনপিকে সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেছেন, জনগণের পালস বুঝতে না পারলে আবারও দেশ ছেড়ে চলে যেতে হতে পারে। সরকারকে সতর্কবার্তা দিয়েছেন তিনি। এই সতর্কবার্তার বিষয়ে কি বলবেন? সতর্কবার্তা তো দিতেই পারে, বিরোধী দল হিসেবে এটা গণতান্ত্রিক সৌন্দর্য বলাই যায়। আমি এটা দোষের কিছু দেখি না, তারা তাদের দৃষ্টিভঙ্গিতে বলে। আবার এটাও তো আমরা বলতে পারি যে তারা যদি সঠিক পথে না চলে, বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের কার্যক্রম শুরু হয়েছে, জেএনজির ভাষা বোঝার চেষ্টা করছে বিএনপি, এবং বিএনপি সরকার যে 1.5 মাসের শিশু সরকার হয়েও ভোটের কালি এখনো শুকায়নি, এর মধ্যেই তারা যে তাদের কমিটমেন্ট রক্ষা করা শুরু করেছে, রাজনৈতিক কালচার, অতীতের রাজনৈতিক মানে যেগুলো খারাপ কালচার, সেখান থেকে বিএনপি সরে আসছে, যে কিচ্ছতা সাধনের সরকার যে সেদিকে যে ধাবিত হচ্ছে, এটা তো যদি জামাত ধরতে না পারে তারা তো আবার 3 আসনে ফিরে যাবে। এই যে 62 বা 72 বা কত আসন থেকে তারা তো 3 আসনে ফিরে আসার সম্ভাবনা দেখছি আমি। অতএব জামাতকে তো আমরা বলতে পারি তোমরা সঠিকভাবে না চলে 3 আসনে চলে যাবা। অতএব সঠিকভাবে চলো, সংসদে এবং সংসদের বাইরে সঠিকভাবে কথা বলো, সঠিকভাবে কাজ। ভিন্ন বিষয়ে আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। বর্তমান রাজনীতিতে আমরা ডিপ স্টেট নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ আলোচনা হতে দেখছি। সেই সঙ্গে কূটনৈতিক চ্যালেঞ্জ কিংবা বলা হয়ে থাকে যে ভূ রাজনীতির এক ধরনের জটিল সমীকরণে রয়েছে বাংলাদেশ। বর্তমান সময়ে রাশিয়া থেকে তেল আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিলের অনুরোধ কি সেটি প্রমাণ করে? সেটা এই মুহূর্তে বলা যাবে না যে আমেরিকার শিথিলতা কি বা কেন তারা করছে। আমরা মনে করি আমাদের যে কোনো জায়গা থেকে তেল আনার বিষয়ে আমাদের চেষ্টা রাখতে হবে, অব্যাহত রাখতে হবে। গোপন বাণিজ্য চুক্তির কারণেই কি যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হচ্ছে? এটা যেহেতু ওরা একটা বড় দেশ, তারা অনেক দেশকে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, বা ইরান থেকেও তো তেলের ইরানের উপর নিষেধাজ্ঞা আছে, ইরান থেকেও তো তেল বিক্রির বিষয়ে তাদের আপত্তি আছে, রাশিয়ার থেকে আপত্তি আছে। তো যেহেতু একটা আমেরিকা বা তারা যদি একটা নিষেধাজ্ঞা জারি করে, সেখানে তো ওদের পারমিশন ছাড়া আনলেও একটা বড় দেশ আমাদের জন্য, আমরা ওই শক্তিতে বলিয়ান না, বা আমরা সেটা মানে কি বলে মানে আমরা ওভারলুক করতে পারি না, সেটাকে আমরা ওমিট করার সুযোগ নেই। সেটা বিশ্বের বড় বড় দেশও তো এই বিষয়টাকে মানতে হয়, নাহলে নিষেধাজ্ঞা কেন দেয় তারা? ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল জনাব মাহবুব আজিজ। আমি মন্তব্য নিয়ে আপনার কাছে ফিরছি। জনাব মাহবুব আজিজ, ডিপ স্টেটের আলোচনাটা আমরা বেশ কিছুদিন ধরে শুনছি, সে সঙ্গে কূটনৈতিক চ্যালেঞ্জের কথা বলা হয়, ভূ রাজনৈতিক সংকটের কথা বলা হয়, সবকিছু মিলিয়ে রাজনীতির মূল সংকট এই মুহূর্তে কি? আচ্ছা, এই প্রশ্নের সাথে আমি ওইটা একটু যুক্ত করে দিই যে গণভোট নিয়ে যে আলাপটি হলো, আসলে গণভোটের একটি ব্যাপার আপনার যদি একটু চিন্তা করে দেখেন যে 3 কোটি ভোটার না ভোট দিয়েছে, তাই তো? না ভোট দিয়েছে কিন্তু 3 কোটি ভোটার। মনে পড়ে যে মোট ভোটার সংখ্যা কত ছিল? 13 কোটি না 12 কোটি, 12 কোটি প্লাস, হ্যাঁ প্লাস 13 কোটির কাছাকাছি। 7 কোটি ভোটার কিন্তু দিয়েছে হচ্ছে হা ভোটে। তাহলে 7 আর 3 কত হলো? 7 আর 3 হলো 10। 7 কোটি তো হা ভোট না, তো মানে 70%। হ্যাঁ 70% না, কাস্টিং ভোটের কাস্টিং ভোটের 70%। হ্যাঁ, তার মানে 4 কোটি ভোট, 4 কোটি ভোট। আর ভোটে যাই নাই কিন্তু 6 কোটি মানুষ। তাহলে 6 আর 3 9 কোটি ভোট কিন্তু হা ভোট দেয় নাই। এখন যদি আমরা প্রশ্নটা করি যে 9 কোটি ভোট যখন না হা ভোটই দেয় নাই, তার হা ভোট জিতলো কি করে? কাজেই তর্ক করলে কিন্তু অনেক তর্ক করা যাবে। এবং এই যে গণভোটের যে 4টা প্রশ্ন, আপনি কোথাও শুনেছেন যে আপনি 4টা প্রশ্নে সব হ্যাঁ ভোট দিয়ে আপনি পাশ করে নেবেন? তা আপনি যখন একটা মগের মূল্য পেয়েছিলেন, আরো ভালো হয় বললে মবের মূল্য পেয়েছিলেন,
ঠিক একইভাবে বিএনপি এখন যথাসময়ে 2/3 ভোটে জেতার পরে বলছে আর ভাই ডিপ এই স্টেট এবং জায়গায়- কূটনৈতিক চ্যালেঞ্জ প্রসঙ্গে 2-4 লাইন হ্যাঁ, মন্তব্য ডিপ আমি শেষ স্টেটের করব। যে ব্যাপারটা আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের চোখের সামনে ডক্টর ইউনূস যেভাবে হাজির হলেন, তার গণতান্ত্রিক আন্দোলনে কোথায় তার অবদান আছে বা ছিল? কখনো তিনি তো ফুটবল খেলায় অংশগ্রহণ করছিলেন। এই গণ অভ্যুত্থানের পর তাকে আমরা এখানে দেখলাম। আমরা স্নাইপার রাইফেল 7.62 স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলে তার চাকরি হারালেন, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। কাজে এই সমস্ত অনেক বিষয়গুলো আমাদের মনে হয় কি হয়েছে, সামনে কি পেছনে কি, তার মানে এখন অনেক রহস্যের জট রয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ। একটি লাইন বলি যে জি, জি। মানুষের ইচ্ছার উপরে কোনো ডিপ স্টেট ধন্যবাদ জানাচ্ছি, আবারও ধন্যবাদ জানাচ্ছি সেটাই জনাব আসলে আব্দুল ওয়াদুদ গণঅভ্যুত্থানের ভূঁইয়া আপনাকে। মূল শক্তি। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।